আচ্ছা দেখো, এখন আমরা পড়ব মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আমরা গত ক্লাসে পড়ছি মাইটোসিস কোষ বিভাজন এবং মাইটোসিস শুরু করছিলাম, কিন্তু সাময়িক ত্রুটির কারণে সেটা কন্টিনিউ করতে পারিনি। আবার দেখো নতুন করে শুরু করতেছি আমরা মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। তো আমরা প্রথমেই তোমরা একটা বেসিক ধারণা নিয়েছি যে আসলে কোষ কি, কোষ কেন বিভাজিত হয়, কোষ বিভাজন কত প্রকার, কোষের মধ্যে কোষের প্রাণকেন্দ্র, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, ডিএনএর মধ্যে জিন, এইগুলো বিষয়গুলো আমরা জানছি। তোমরা দেখো যে দ্বিতীয় কোষ বিভাজন পদ্ধতি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মাইটোসিস আর ইকুয়েশনাল সেল ডিভিশন। তো প্রথমে আমরা কিছু বেসিক কথা সুন্দর করে শুনবো, তারপর আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করব। আগে যে কথাগুলো বলবো একটু সুন্দর করে শোনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে পারবা, খুবই ইজি। তো মাইটোসিস বা সমীকরণ কোষ বিভাজন যদি আমরা সংজ্ঞা বলতে চাই, তাহলে যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এটা অ্যান্সার হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবকোষের নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং মাতৃকোষ বিভাজনের ফলে যে সৃষ্ট অপত্য কোষ, সেখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বলি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, সংজ্ঞাটা এখন বোঝার দরকার নাই, আমরা আগে প্রসেসটা দেখবো, তারপরে সংজ্ঞাটা ইজিলি তোমরা বুঝতে পারবা। যাই হোক, তো আমরা জানি, তো আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে আমরা জানি যে একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম। তো মানুষের ক্ষেত্রে আমাদের ক্রোমোজোম সংখ্যা দেহকোষে 46টা। 46টা ক্রোমোজোম প্রত্যেকটা কোষে আছে এবং এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম, এই 23টা ক্রোমোজোম আসে আমাদের পিতা হতে, যেটাকে আমরা বলি প্যাটার্নাল ক্রোমোজোম, এবং এটা শুক্রাণুতে থাকে। আর 23টা ক্রোমোজোম আসে আমাদের মাতা হতে, যেগুলোকে আমরা বলি ম্যাটার্নাল ক্রোমোজোম, এবং এটা থাকে ডিম্বাণু বা ওভামে। তো আমরা যে চিন্তা করি যে ধরো যে এইটা হচ্ছে আমার ডিম্বাণু, মানে ডিম, ছোট ছোট ডিম। আচ্ছা, ডিম্বাণু এরকম মধ্যে আছে কয়টা, এখানে আছে কয়টা ক্রোমোজোম, এই নিউক্লিয়াস আছে 23টা ক্রোমোজোম। এবং এই ওভামের সাথে যখন একটি স্পাম মিলিত হবে, ধরলাম যেটা সেই স্পাম, এইটা স্পামের সাধারণত এটাও একটা মাত্র কোষ, এর সাথে হেড আর টেল থাকে। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে এইখানে আমি বললাম যে এখানেও ক্রোমোজোম আছে আমার কয়টা, 23টা। এবং এটা আমরা পড়বো যখন মিয়োসিস কোষ বিভাজন পড়বো, তখন দেখবো যে কিভাবে আসলে 23টা ক্রোমোজোম সৃষ্টি হয়। এবং এই দুইটা যখন মিলিত হয় এই ওভাম, এই ওভামের নিউক্লিয়াসের সাথে এসে এই যে স্পামটা মিলিত হয়, মূলত স্পামের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা মিলিত হয়। ধরলাম যে এটা আসলে ওভাম আর স্পামের নিউক্লিয়াস মিলিত হয়েছে, হয় একটা মাত্র কোষ তৈরি করেছে, তার নাম জাইগোট। এবং এইখানে আমরা দেখো এখানে ছিল 23টা ক্রোমোজোম, এইখানে ছিল 23টা ক্রোমোজোম নিউক্লিয়াসে। তো এই যে দুইটা নিউক্লিয়াস মিলিত হয়েছে, তাহলে 23, এর এখানে ছিল 23, হয়ে গেল আমার মোট 46টা ক্রোমোজোম। এই যে 46টা ক্রোমোজোম। এখন এই জাইগোটটাতে আমার চলতে থাকবে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন চলার ফলে আমার এই জাইগোটটা সাধারণত মাইটোসিস কোষ বিভাজন চললে সাধারণত একবার মাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ হলে একটা কোষ হইতে দুইটা কোষ উৎপন্ন হয়। এই যে দুইটা কোষ উৎপন্ন হবে, এবং ধরলাম যেগুলো আছে এগুলো নিউক্লিয়াস ধরি, আর এটা মনে করি যে সেলটা, এটা। তাহলে এইখানে যে 46টা ক্রোমোজোম আছে, এই জাইগোটটার কোষ বিভাজনের ফলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইলো, এগুলো আমরা বলি অপত্য কোষ। এবং এখানে 46টা ক্রোমোজোম আছে মাতৃকোষে বা মাদার সেলে, এই অপত্য কোষগুলোতেও ক্রোমোজোম সংখ্যা কত থাকবে, 46টা থাকবে। এখানে আমার থাকবে ক্রোমোজোম 46টা। এই যে কোষটা, এই কোষের নিউক্লিয়াসে আমার থাকবে ক্রোমোজোম 46টা। এবং এই কোষগুলা আবার যখন বিভাজিত হবে এবং বিভাজিত কন্টিনিউ চলতেই থাকবে, তো বিভাজনের যতবার বিভাজিত হবে না হোক না কেন, ক্রোমোজোম সংখ্যা কখনো হ্রাস বা বৃদ্ধি কোনোটাই ঘটবে না, ক্রোমোজোম সংখ্যা সবসময় সমান থাকবে। এই জন্যই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত 2 নম্বর খ নম্বরে এই প্রশ্ন এসে থাকে যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। তো আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবো, যে বলবো কি বলবো তাহলে, যে মাইটোসিস কোষ বিভাজন যখন সম্পূর্ণ হয় কোনো দেহকোষে, তখন যে মাতৃকোষটি বিভাজিত হয়, অর্থাৎ যে কোষটি বিভাজিত হচ্ছে সেটাকে আমরা বলি মাতৃকোষ, সেই মাতৃকোষটি বিভাজিত হয়ে যে অপত্য কোষগুলো সৃষ্টি করে, সে অপত্য কোষে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা 46, সেটা কি থাকে, স্থির থাকে, সমান থাকে। এই জন্য এই বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনের
কেন সমীকরণে কোষ বিভাজন বলা হচ্ছে এই বিষয়টা জানলাম। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে অনেকে বুঝতে চেষ্টা করে না। তো মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় এটা যদি তুমি জানো তাহলে আশা করি যে মোটামুটি একটা এমসিকিউ কমন পাইতে পারো পরীক্ষাতে। তো যাই হোক, আমরা জানি যে কাজের ধরনের উপর নির্ভর করে আমরা জানি যে আমাদের যে দেহে দুই ধরনের কোষ পাওয়া যায়, একটা হচ্ছে যে জনন কোষ এবং একটা হচ্ছে কি দেহ কোষ বা সোম্যাটিক সেল মেডিকেল টার্মিনোলজিতে, আর একটা বলে রিপ্রোডাক্টিভ সেল। তো মাইটোসিস কোষ বিভাজন হয় হচ্ছে সোম্যাটিক সেলে, সুকেন্দ্রিক জীবের, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুসংগঠিত, যাদের নিউক্লিয়াসটা প্রকৃত নিউক্লিয়াস, ইউক্যারিওটিক নিউক্লিয়াস, সেই সুকেন্দ্রিক জীবের দেহ কোষে হয় মাইটোসিস কোষ বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজনে আবার বলতেছি, এটা প্রসেসটা আমরা দেখাবো, নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার, অর্থাৎ ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এবং হচ্ছে যে অপত্য কোষটা সৃষ্টি হয় বিভাজনের ফলে, সেই অপত্য কোষে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকে। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ কোষ বিভাজনও বলা হয়। তো এখন আমরা তাহলে বললাম যে কোথায় হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন হয় যে সকল উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষে, সোম্যাটিক সেলে। হ্যাঁ, সোম্যাটিক সেল। এবং আমরা দেখবো যে জনন কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, সেখানে শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনটা সম্পূর্ণ হয় প্রাইমারি স্পার্মাটোসাইট এবং সেকেন্ডারি প্রাইমারি স্পার্মাটোসাইট এবং প্রাইমারি ওসাইট থেকে। সেটা যে জনন কোষ সৃষ্টির প্রসেসটাই, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া, শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেইখানে হয় মিওসিস আর ধরনের যে কোষ বিভাজন। তাছাড়া বাদ বাকি আমাদের সমস্ত দেহে যে কোষ বিভাজনটা সম্পূর্ণ হয়, সেই কোষ বিভাজনটাকে আমরা বলেছি মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা নর্মালি মনে রাখবো যে মাইটোসিস কোষ বিভাজন হয় সুকেন্দ্রিক জীবে, এবং সুকেন্দ্রিক জীবে কোথায়? সোম্যাটিক সেল বা দেহ কোষে। এবং জননাঙ্গের বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার একটা ফল। কিন্তু জনন কোষ তৈরি বা শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবং একটা মজার বিষয় যে তোমরা অনেক কনফিউশন করো এই ধারণাগুলো ক্লিয়ার না থাকার কারণে, যে অনেক সময় তোমাদের প্রশ্ন করা হয় যে আসলে যদি কখনো স্পাম তৈরি হয়ে যাওয়ার পরে বা ওভাম তৈরি হয়ে যাওয়ার পরে, তো এই স্পামে বা ওভামে যদি আবার ফার্দার কোষ বিভাজন ঘটে, তাহলে সেখানে কোন ধরনের কোষ বিভাজন ঘটা সম্ভব? তো তোমরা জনন কোষ, এই শুক্রাণু ডিম্বাণু, এই কথাগুলো শুনলেই তোমাদের মাথায় যে চিন্তাটা আসে কোষ বিভাজনে, যেখানে মিওসিস কোষ বিভাজন হবে। কিন্তু একটু মানে হচ্ছে কি বুঝে শুনে আর কি এগুলো অ্যান্সার করা উচিত। তো এই বিষয়টা আমরা মিওসিসে সম্পূর্ণ আলোচনা করবো, তাই একটু ধারণা দিই। সেটা হচ্ছে যে মনে রাখবা যে মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থেকে বললাম সমান থাকে। তো যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে যাওয়ার পর যদি আবার স্পামের ক্ষেত্রে সাধারণত কি হয় যে আবার সেখানে যদি কোষ বিভাজন চলতে থাকে, তাহলে সেই স্পামে কিন্তু অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন হয়, অর্থাৎ সংখ্যা বৃদ্ধির যে প্রসেসটা, সেটা অবশ্যই মাইটোসিস। তো যাই হোক, ওটা আমরা মিওসিস কোষ বিভাজন নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। তাহলে এইখানে আমরা এই জিনিসটা দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে তোমার যে ক্রোমোজোম সংখ্যাটা, সেটা হচ্ছে কি থাকে, সমান থাকে। আর মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয় সেটাও আমরা দেখলাম, যে সুকেন্দ্রিক জীবে, এবং সুকেন্দ্রিক জীবে কোথায় আমরা দেখলাম হচ্ছে দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজনটা সংঘটিত হয়ে থাকে। তো আরেকটু বলে নিব, তারপর আমরা লাইন পড়ার চেষ্টা করব। সেটা আরেকটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন সাধারণত দুইটা ধাপে সংঘটিত হয়, একটা হচ্ছে যে ক্যারোকাইনেসিস এবং একটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। ক্যারোকাইনেসিস মানে বলছি ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো ক্যারিওকাইনেসিস কথার অর্থ হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন, এবং সাইটোকাইনেসিস কথার হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন। তোমরা কথা না বাড়ে দেখি, আমরা ফুল প্রসেসটা দেখি। তো আমরা বলছিলাম যে আমরা বলছিলাম যে 23টা ক্রোমোজোম, এই যে 23টা, এইটাকে আমরা বলি ওয়ান সেট অফ ম্যাটারনাল, চিন্তা করতে পারো ওয়ান সেট অফ ম্যাটারনাল ক্রোমোজোম, যেটা হচ্ছে তোমার মাথা থেকে আসে, এইটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। আবার এর সাথে পিতার 23টা ক্রোমোজোম, যেটা আমরা বলি ওয়ান সেট অফ প্যাটার্নাল ক্রোমোজোম, এইটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে ওয়ান সেট অফ ম্যাটারনাল ক্রোমোজোম সমান 23 ইজ ইকুয়াল টু এন। আবার ওয়ান সেট অফ ম্যাটারনাল ক্রোমোজোম ইজ ইকুয়াল টু 23 ইজ ইকুয়াল টু এন, সমান হয়ে যায় 46টা ক্রোমোজোম এইখানে। এবং তখন এন এর মান হয়ে যায় এন প্লাস এন, হয়ে যাচ্ছে 2n। অর্থাৎ আমাদের দেহকোষে যদি আমরা এন এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখা যায় যে 2n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকে। তাহলে বুঝতে পারি যে এই টার্মটাও তোমরা বুঝতে পারছো। কি বললাম তাহলে, যে আমাদের যে 46টা ক্রোমোজোম থাকে প্রত্যেকটা দেহকোষে, তার 23টা আসে পিতা হইতে, এগুলোকে আমরা বলি ওয়ান সেট অফ
প্যাটার্নাল ক্রোমোজোম, এবং এটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। আবার এইটা আছে 23, এটাও আসে মাথা ওভাম হইতে 23টা ক্রোমোজোম, এটাকে আমরা বলি ওয়ান সেট অফ ম্যাটার্নাল ক্রোমোজোম, এবং এটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। তাহলে যখন দুইটা স্পাম এবং ওভাম মিলিত হইলো, হয়ে যখন জাইগোট তৈরি করলো, সেখানে ক্রোমোজোম সংখ্যা হলো 46, সেখানে এন প্লাস এন হলে 2n, এবং এই 46টা ক্রোমোজোমকে আমরা 2n দ্বারাও প্রকাশ করতে পারি। 2n সংখ্যক ক্রোমোজোম বলতে আমরা 46টা ক্রোমোজোমকে বুঝি। আচ্ছা, এই বিষয়টাও আশা করি ক্লিয়ার। এই বিষয়টা একটু তোমাদের খটকা লাগতে পারে, এই জন্য আমি কি আসলে কি বললাম। দেন তো এইখন আমি যে প্রসেসটা বলবো, এই প্রসেস যদি তুমি বুঝতে পারো, তাহলে আশা করি আমরা আসলে মেন জিনিসটা দেখবো আসলে মাইটোসিসের। এটা বুঝতে পারলে আশা করি একটু সুন্দর করে শুনবা এবং দেখবা, তাহলে আশা করি যে তোমরা ভিতরে যা আছে তা বুঝতে পারবা। আসলে এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে আসল মেন জিনিস। দেখো, এখন তো আমরা জানি যে ধরো যে একটা কোষের মধ্যে কি আছে, ধরলাম যে, আচ্ছা ধরলাম এটা একটা দেহকোষ। হ্যাঁ, এটা একটা কি কোষ বললাম, দেহকোষ। আচ্ছা, এই দেহকোষের মধ্যে কি আছে বললাম, যে নিউক্লিয়াস আছে, তাই না? আচ্ছা, এই নিউক্লিয়াসের মধ্যে বলছি দেহকোষের যে নিউক্লিয়াস অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, এর নিউক্লিয়াস ব্যতীত অন্যান্য যত কোষ এবং নিউক্লিয়াস আছে দেহের মধ্যে, সেই প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে 46টা করে, মানুষের ক্ষেত্রে কত করে, 46টা করে ক্রোমোজোম থাকে, এবং এগুলো জোড়ায় থাকে সাধারণত। তো দেখা যায় যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে এই জায়গাগুলো চিন্তা করলাম আমি, যে এইখানে আমার এক জোড়া ক্রোমোজোম চিন্তা করলাম, যে এইটা আমার কি আছে এখানে, এই এক জোড়া ক্রোমোজোম একটা দেহকোষের মধ্যে আছে। আচ্ছা, তো আমরা জানি, তাহলে এটা হচ্ছে, এখন যদি এই কোষ বিভাজন করতে চাই, তাহলে প্রথম যে কাজটা, তো মনে করে এই কোষ বিভাজন করতে চাচ্ছে, অর্থাৎ এই কোষটা বিভাজিত হতে যাচ্ছে। বিভাজিত হওয়া মানে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হতে যাচ্ছে। তাহলে আমরা জানি যে এই যে ক্রোমোজোম, এর মধ্যে থাকে কি থাকে বলছি, ডিএনএ। আগে বলছি ক্রোমোজোমে থাকে ডিএনএ, এখানে ডিএনএ আছে, প্রত্যেকটা ক্রোমোজোমে কি আছে, ডিএনএ আছে। এখন এই কোষটা যদি বিভাজন করতে চাই, তাহলে এর পরের ধাপটা কি হবে জানো? এর পরের ধাপটা হবে হচ্ছে যে, দেখো এর পরের ধাপটা হচ্ছে যে, সাধারণত আমরা এর পরেই পড়বো, আমরা মাইটোসিস, তারপরে মিওসিস, তারপরে লেকচারে পড়বো। আমরা পড়বো হচ্ছে কি, আর পরের লেকচারে আমরা পড়বো হচ্ছে যে সেল সাইকেল বা কোষ চক্র। সেইখানে আমরা দেখবো যে কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কি বললাম? কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। সাধারণত কোষচক্রের এস ফেজ বা সিনথেসিস ফেজ নামে একটা ফেজ আছে, দশা আছে। সেই দশায় এই যে ক্রোমোজোমগুলো দেখাইতেছি, এই ক্রোমোজোমগুলা ডিএনএ যেটা আছে, এই যে ডিএনএ বা এই যে ডিএনএ, এই ডিএনএ গুলো রেপ্লিকেট হয়। আর আমরা জানি যে যদি ডিএনএ রেপ্লিকেট হয় বা রেপ্লিকেশন ঘটে ডিএনএর, তাহলে আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন মানে এই যে ডিএনএটা, এই একটা ডিএনএ রেপ্লিকেশন হওয়া মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া। ডিএনএ রেপ্লিকেশন হওয়া মানে কি বলছি, ডিএনএ রেপ্লিকেশন হওয়া মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো এই কোষটা যদি বিভাজিত হতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে যেটা হইতে হবে সেটা হচ্ছে তার ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ গুলাকে বিভাজিত, রেপ্লিকেশন বা রেপ্লিকেট হইতে হবে। তো যদি রেপ্লিকেট হয়, তাহলে আমরা আবার দেখাই। তোমরা যদি এই প্রসেসটা বুঝতে পারো, তাহলে আশা করি যে মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা যে চিন্তা করি যে এইটা হচ্ছে আমার, এইগুলো হচ্ছে আমার কি ক্রোমোজোম, তাই না? তো এখন যদি এই কোষটা বিভাজিত হতে চাই বা কোষ বিভাজন সম্পন্ন করতে চাই, তাহলে এর যে ডিএনএ, এই ডিএনএটা রেপ্লিকেট হবে। কি হবে? রেপ্লিকেট হবে। তো আমরা নর্মালি এই যে ধরো যে ডিএনএ, আমরা চিন্তা করি যে এটা হচ্ছে রেপ্লিকেট হচ্ছে আনকয়েলিং হওয়ার মাধ্যমে রেপ্লিকেট হয়। তো আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে রেপ্লিকেশন হওয়া শুরু হয়েছে। তো এইখানে আমরা যে ডিএনএটা দিচ্ছি, সেই ডিএনএটা ধরলাম যে এখানে নিচ দিক থেকে আনকয়েলিং হওয়ার মাধ্যমে। আচ্ছা, তুমি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো। দেখো, আমরা চিন্তা করি যে এদিক থেকে এই বড় একটা সুতা তৈরি হতে থাকে, আবার এই সুতা ধরে আর একটা সুতা তৈরি হতে থাকে। এইখানেও সেম, যে এই সিঙ্গেল স্ট্যান্ড আনকয়েলিং হওয়ার পরে এদিক থেকে সুতা হতে পারে এবং এদিক থেকে সুতা হতে। আচ্ছা, আমরা এইভাবে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা রেপ্লিকেশন হওয়া শুরু করছে। ঠিক আছে, নেক্সট ধাপ আমাদের কি হবে? নেক্সট ধাপ যদি আমি তোমাদের এখানে দেখাই, নেক্সট ধাপ হচ্ছে যে
তো আমরা ধরলাম যে এইটা এইটা হচ্ছে সেল। জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা চিত্র কখনো এইভাবে আসে না। তুমি বিষয়টা বুঝতে পারলে তোমরা আসলে এটা পরবর্তীতে চিত্র বই আছে বা গুগলে সার্চ করলেই পাবা, যেগুলো যাতে সংগ্রহ করতে পারবা। তো এইখানে যে জিনিসটা হইলো, তাহলে এখানে আমরা দেখাচ্ছি যে ডিএনএটা রেপ্লিকেশন হওয়া শুরু করছে। এখানে আমরা দেখাই দিব কি যে ডিএনএ যেটা আছে এইটা হচ্ছে আমার ক্রোমোজোম। ক্রোমোজোম আর বিভিন্ন ধরনের হতে পারে। তো ক্রোমোজোমের যেটা আদর্শ স্ট্রাকচার, সেখানে সাধারণত একটা শর্ট আর্ম বা খাটো বাহু, একটা সেন্ট্রোমিয়ার এবং একটা লং আর্ম থাকে। তো এটা হচ্ছে আমার ক্রোমোজোম। তো এই যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের এবার আমরা এখানে এখানে কি হয়েছিল, আমাদের ডিএনএটা রেপ্লিকেশন শুরু করছে। আর এখানে আমরা দেখিয়ে দিব যে ডিএনএ রেপ্লিকেশন হলে তো একসময় ডিএনএ রেপ্লিকেশন হবে। আর আমরা বলছি যে ডিএনএ যে রেপ্লিকেশন হয়, তাহলে আমরা জানি একটা ডিএনএ থেকে কয় ডিএনএ তৈরি হয়। এইখানে আমরা তখন দেখা দিব যে এখানে আমার একটা ডিএনএ থেকে এইভাবে এখানে একটা ডিএনএ। আচ্ছা, এটা কিন্তু ক্রোমোজোমের মাঝখানে। হ্যাঁ, আমি আসলে এইভাবে ল্যাপটপে পড়ানো বললাম তো খুবই পেইন। এটা কিন্তু ক্রোমোজোমের মাঝখানে থাকে এগুলা। তাহলে যে একটা ক্রোমোজোমের মধ্যে কয়টা ডিএনএ আছে? দুইটা ডিএনএ আছে। আবার এই পাশের যে ইয়েটা আছে, এই পাশের যে ক্রোমোজোমটা আছে, এইখানেও এই যে এই ক্রোমোজোমটা, এইখানেও কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, মানে প্রত্যেকটা ক্রোমোজোমে 46টা যে ক্রোমোজোম, 46টা ক্রোমোজোমে ডিএনএ রেপ্লিকেশন হবে। এবং ডিএনএ রেপ্লিকেশন হলে প্রতিটা ডিএনএ রেপ্লিকেশন হলে তোমার প্রতিটা ক্রোমোজোমে, হ্যাঁ, এই যে এইখানে যদি আমি দেখাই, তাহলে এইটা হচ্ছে আমার ক্রোমোজোম। এবং এইখানে আমার কি হবে, এইখানে আমার এই যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, হওয়ার ফলে একটা ডিএনএ ছিল আগে, এখন এই ক্রোমোজোমের মধ্যে আমার কয়টা ডিএনএ তৈরি হয়ে যাবে? দুইটা ডিএনএ তৈরি হবে। ধরলাম যেখানে আমার কয়টা ডিএনএ আছে, দুইটা ডিএনএ তৈরি হয়েছে। আচ্ছা, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে যে একটা ক্রোমোজোমে শুধুমাত্র একটা ডিএনএ থাকতে পারে। একটা ক্রোমোজোমে শুধুমাত্র কি একটা ডিএনএ থাকতে পারে। সহজ করে বুঝো, একটা ক্রোমোজোমে শুধুমাত্র কি থাকে? একটা ডিএনএ থাকতে পারে। একটা ক্রোমোজোমে কখনোই দুটো ডিএনএ থাকতে পারে না। কি বললাম যে একটা ক্রোমোজোমে শুধুমাত্র একটা ডিএনএ থাকতে পারে, ওয়ান ক্রোমোজোম ওয়ান ডিএনএ। বাট একটা ক্রোমোজোমে কখনোই দুটো ডিএনএ থাকতে পারে না। সো যে কাজটা হয় সেটা হচ্ছে যে রেপ্লিকেশন অফ ডিএনএ লিডস টু দ্য ডুপ্লিকেশন অফ দ্য ক্রোমোজোম। অর্থাৎ পরবর্তী ধাপ যদি আমি এই পাশে দেখাই, পরবর্তী ধাপ যেটা হবে, আমি কি বলছি যে রেপ্লিকেশন অফ ডিএনএ লিডস টু দ্য ডুপ্লিকেশন অফ ক্রোমোজোম। এখন একটা কোষের মধ্যে কখন একটা ক্রোমোজোমে সরি একটা ক্রোমোজোমের মধ্যে কখনোই দুইটা ডিএনএ থাকতে পারে না। যার ফলে যেটা হয় যে মানে একটা ক্রোমোজোমে দুইটা ডিএনএ তৈরি হয়ে যায়, রেপ্লিকেশন হয়ে যায়, তখন ক্রোমোজোম দুইটাও ডিভাইডেড হয়ে যায়। ক্রোমোজোম দুইটাও দুই ভাগে ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রথমে। তো আমরা একটু দেখার চেষ্টা করে দেখো, এই যে এই ক্রোমোজোমটা তখন সেন্ট্রোমিয়ার ব্যতীত এইভাবে প্রথমত দুই ভাগে ভাগ হয়ে গেল। হ্যাঁ, নিচের দিকে ভাগ হয়ে গেল। এবং এই যে ডিএনএ, একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা করে ডিএনএ আছে, এইটাও সেম সেম কাহিনী হবে। তো এই যে ডিএনএ, এই ডিএনএটা তখন এই যে দুইটা ক্রোমোজোমে ভাগ হয়ে গেল, তখন এই দুইটা ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডের মধ্যে কি হবে? প্রবেশ করবে। ঠিক আছে? 46টা ক্রোমোজোমই এইভাবে 46টা ক্রোমোজোমই এইভাবে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটবে। রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ লিডস টু দ্য ডুপ্লিকেশন অফ দ্য ক্রোমোজোম। দেন নেক্সট ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে যে নেক্সট ধাপে যে কাজটা হবে সেটা এই যে ক্রোমোজোম যেটা আছে সেটা সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোম আত্মপ্রকাশ করবে। একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোম কি হবে? এখানে আত্মপ্রকাশ। এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, তাহলে কয়টা ক্রোমোজোম সৃষ্টি হলো? দুইটা ক্রোমোজোম সৃষ্টি হলো। একটা মধ্যে কয়টা ক্রোমোজোম সৃষ্টি হলো? দুইটা ক্রোমোজোম সৃষ্টি হলো। এবং প্রতিটা ক্রোমোজোমের মাঝখানে একটা করে ডিএনএ থাকা গেল, একটা করে এর মধ্যে একটা ডিএনএ থাকবে। এবং এর মধ্যেও তোমার যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা ডিএনএ থাকবে। যাক, আমি প্রথম থেকে একটা বলি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এবং এটা যদি বুঝতে পারো তাহলেই তোমরা, তাহলে এখানে যেটা হবে সেটা এখানে 46টা ক্রোমোজোম, এখানে যদি একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমোজোম হয়, তাহলে এখানে যদি 46টা ক্রোমোজোম ভাঙে, তাহলে এখানে হবে 92টা ক্রোমোজোম। এবং 92টা ক্রোমোজোম পরবর্তীতে ডিভাইডেড হয়, দুইটা নিউক্লিয়াসের মধ্যে চলে যায় 46টা করে, এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। যাই হোক, আবার প্রথম থেকে একটু বলি, তোমরা একটু সুন্দর করে শোনো, তাহলে বুঝতে পারবা।
তো দেখো আমরা বলতেছি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, তো এটা হয় কোথায়? দেহকোষে। তো আমরা এটা একটা দেহকোষ চিন্তা করে নিতে পারি, যেটা একটা দেহকোষ, এবং দেহকোষে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে এটা আমি দেখাইছি দুইটা ক্রোমোজোম বা এক জোড়া ক্রোমোজোম দেখাইছি। তো দেহকোষে সাধারণত যে নিউক্লিয়াস, সেখানে ক্রোমোজোম থাকে 46টা বা 23 জোড়া। এখানে আমরা দেখাইছি এক জোড়া বা দুইটা। তুমি একটা দেখাতে পারো, সমস্যা নাই, চারটাও দেখাতে পারো, সমস্যা নাই, তোমার ইচ্ছা। তো প্রথম কথা হচ্ছে কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে যে কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ রেপ্লিকেশন, উইদাউট রেপ্লিকেশন দেয়ার ইজ নো, মানে রেপ্লিকেশন ব্যতীত কোনো ধরনের কোষ বিভাজন কোনোদিনও সম্ভব নয়। কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হওয়া। তো আমরা পরবর্তী ধাপে দেখতেছি যে এই যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা, এখানে একটা ডিএনএ আছে, এখানে ডিএনএ আছে, এই ডিএনএ গুলো রেপ্লিকেশন হচ্ছে, এই যে এখানে রেপ্লিকেশন শুরু করছে, যেটা রেপ্লিকেশন শুরু করছে। রেপ্লিকেশন হওয়ার ফলে যেটা হইলো, রেপ্লিকেশন হলে আমরা জানি যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। তো পরবর্তী ধাপে আমরা দেখাইছি যে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমে এই একটা ডিএনএর মধ্যে একটা ক্রোমোজোমে একটা ডিএনএ ছিল, রেপ্লিকেশন হওয়ার ফলে মানে একটা ক্রোমোজোমে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, যে একটা ক্রোমোজোমে দুইটা ডিএনএ তৈরি হয়েছে। তারপর আমি এখানে দেখাইছি যেটা, যে একটা ক্রোমোজোম দুইটা ডিএনএ তৈরি হয়েছে, আমরা বলছি যে একটা ক্রোমোজোম দুইটা ডিএনএ থাকতে পারে না, একটা ক্রোমোজোম একটা ক্রোমোজোমে শুধু একটা ডিএনএ থাকবে। তো একটা ক্রোমোজোম যখন দুইটা ডিএনএ হয়ে গেছে, তখন ক্রোমোজোম ভাবতেছে যে না, আমাকে আর এভাবে সিঙ্গেল থাকা যাবে না, আমাকে ডাবল হইতে হবে। অর্থাৎ রেপ্লিকেশন অফ ডিএনএ লিডস টু দ্য ডুপ্লিকেশন অফ দ্য ক্রোমোজোম। তখন ক্রোমোজোমও প্রথমত সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর দুইটা ক্রোমাটিডে পরিণত হইল, এবং দুইটা ক্রোমাটিডে যখন পরিণত হইল বা দুইটা বাহুতে পরিণত হইল, তখন এর মাঝখানে যে দুইটা কি ছিল, ডিএনএ ছিল, সে দুইটাকে সে ভাগ করে দিল, একটা এই বাহুর মধ্যে দিল আর একটা কি দিল, এই বাহুর মধ্যে দিল। তো এইটাকে কিন্তু আমরা তখনও হ্যাঁ, দুইটা অংশ ভাগ হয়ে গেল। এই ধরনের গঠনকে বলা হয় ওয়ান ক্রোমোজোম উইথ ডাবল স্ট্রাকচার, অথবা ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড। তাহলে এই ধরনের ক্রোমোজোমকে কি বলা হয়? এখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা ডাবল হয় নাই, ক্রোমোজোম সংখ্যা সেম আছে, এখানে ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড অথবা ওয়ান ক্রোমোজোম উইথ ডাবল স্ট্রাকচার। দেন যখন এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হইল মাঝখান দিয়ে, তখন দেখো যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হইল, এবং দুইটা ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ আছে, যে ডিএনএ এটা সহ এটা আসছে, আর এই যে এইটা সহ এইটা আসছে। আমরা যদি এইটা দেখাইতাম আলাদা করে, এইটাও দেখানো যাইতো। তো যাই হোক, তোমরা যদি বুঝতে পারো তাহলে এখানে বুঝতে পারবো আশা করি। তাহলে এইভাবে যদি এখানে আমি একটা ক্রোমোজোম দেখাইছি, এখানে দুইটা করে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে যে তাহলে এইভাবে যদি 46টা ক্রোমোজোম বিভাজিত হয়, তাহলে তোমার মোট এইখানে মাইটোসিস কোষ বিভাজন শেষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে 92টা। কয়টা দাঁড়াবে? 92টা। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা দেখাবে 92টা। তো তারপরে যে যে ধাপটা হয় সেটা হচ্ছে যে তাহলে এইটা হচ্ছিল আমার, এটা সেল যদি হয় তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে, তাই না? এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে, এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে, দেন এটাও আমার নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, দেন এইটা। আচ্ছা, এখানে আরেকটা দেখালে দেখাতে পারি। আচ্ছা, দেখাই দিই আরেকটা দেখছি যখন। আচ্ছা, আচ্ছা দেখ, দরকার নাই, এইটা বাদ দাও, তোমরা এমনি বুঝতে পারবা। তাহলে এইটা হচ্ছিল তোমার কোথায়? নিউক্লিয়াসের মধ্যে, তাই না? এইটা হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে। হ্যাঁ, তাহলে এইটা ধরা যেতে হয়েছে তোমার কত? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে কি হইলো? এইখানে আমরা একটা দেখাইছি, একটা থেকে কয়টা ক্রোমোজোম হয়েছে? দুইটা। তো এরকম যদি 46টা ক্রোমোজোম ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে যদি তার ডুপ্লিকেশন হয়, যদি 46টা, তাহলে এখানে কয়টা ক্রোমোজোম পাবা? 92টা ক্রোমোজোম পাবা। 92টা ক্রোমোজোম হয়ে যাওয়ার ফলে আমাদের তারপরে এই যে নিউক্লিয়াসটা, এই যে মাঝ বরাবর অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 46টা ক্রোমোজোম এই পাশে থাকবে, 46টা ক্রোমোজোম এই পাশে থাকবে। ফলে আমাদের একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস সৃষ্টি হবে? দেন আমরা এখানে দেখাতে পারি যে, তখন আমরা দেখাবো যে একটা নিউক্লিয়াস থেকে তোমার দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকবে 92টা ছিল, এখান ভাগ হয়ে গেল অর্ধেক করে 46টা করে। অর্থাৎ এই প্রসেসটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। অর্থাৎ এই যে নিউক্লিয়াস ক্যারিয়ন, এই নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটলো, এই প্রসেসটার নামই হচ্ছে ক্যারিওকাইনেসিস। এবং নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে সাইটোকাইনেসিস ঘটবে, অর্থাৎ সেল, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি বলছে? প্লাজমা মেমব্রেন ভাগ হয়ে একটা কোষে দুইটা কোষে পরিণত হবে। তো এই প্রসেসটা যদি বুঝো, তাহলে আশা করি যে মাইটোসিস আর তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখানে ছিল হচ্ছে যে প্রথমে আমার 46টা ক্রোমোজোম, তারপরে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে 46টা ক্রোমোজোম ছিল, চিন্তা করতে পারো 46টা ডিএনএও ছিল। তারপর ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে এখানে হলো 92টা ক্রোমোজোম। তো হয়েছে যে হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে এখানে 92টা ডিএনএ হয়ে গেছে, কিন্তু ক্রোমোজোম হয়েছে 46টা।
তো 46টা ক্রোমোজোম দেন কি হচ্ছে যে এখানে দেন যখন ডিএনএ ডাবল হয়ে গেছে তখন আমাদের এই যে ক্রোমোজোমগুলা এই ক্রোমোজোমগুলো কি হয়েছে ডুপ্লিকেশন হয়েছে। যে ক্রোমোজোম একটা দেখাইছে এখান থেকে কিন্তু একটা দেখাইছে, এই যেটা দেখানো হয় নাই। তো একটা ক্রোমোজোম দেখাইলে একটা এই যা করবে বাকি 46টা বা বাকি 45টা যা আছে সব সেম কাজ করবে। তো এখানে ডিএনএ গুলো ভাগ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তোমার আলাদা আলাদা 46টা ক্রোমোজোম ভাগ হয়েছে, হওয়ার ফলে এই যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের মধ্যে তখন 92টা ক্রোমোজোম আছে। দেন নিউক্লিয়াসটা তোমার মাঝ বরাবর ভাগ হয়ে যায়। নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেলে 46টা করে তোমার হচ্ছে কি হয়, দুইটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস এখানে একটা নিউক্লিয়াস, পরে ক্যারোকাইনেসিস সম্পূর্ণ হলো এবং প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে তোমার 46টা ক্রোমোজোম সমান থাকলো। অর্থাৎ এই যে দেখো মাতৃকোষে ক্রোমোজোম এখানে ছিল কত 46, এবং মাতৃকোষ বিভাজনের ফলে যে দুইটা, এই যে একটা সেল, এই যে একটা সেল, দুইটা প্রত্যুকোষ তৈরি হলো এবং এই দুইটা প্রত্যুকোষে ক্রোমোজোম সংখ্যা থাকলো কত করে 46টা করে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান থাকলো। এই জন্যই এই কোষ বিভাজনটাকে বলা হচ্ছে কি সমীকরণিক কোষ বিভাজন। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করে দেখো। আচ্ছা, দেখো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। প্রকৃতি কোষে জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। তো আমরা বলছি জীবদেহ গঠন যে কাজটা করে সেটা হচ্ছে মাইটোসিস, আর জনন কোষ গঠন যে প্রক্রিয়া হয় সেটাকে আমরা বলি মিওসিস। মায়োসিস কোষ বিভাজন একটি প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড দুই দিকে দুই মেরুতে সরে গিয়ে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। তো আমরা এটা দেখবো যখন ধাপ অনুযায়ী আমরা পড়বো, তখন দেখবো যে অ্যানাফেজ ধাপে এগুলো সরে যায়। তো পরে দুইটা অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণী কোষে প্লাজমেমের ভিতর দিকে ঢুকে দুইটা অপত্য কোষে পরিণত করে, যেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা কোষপ্রাচীর বিভক্ত হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেটা কি হয়, প্লাজমেমেন্টটা বিভক্ত হয়। তো আমরা বলছি যে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা সাধারণত দুইটা ভাবে বর্ণনা করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা বলি ক্যারোকাইনেসিস, যেটা আমরা তখন দেখলাম, এবং ক্যারোকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনটা হচ্ছে মেইন বা প্রধান কোষ বিভাজনের ক্ষেত্রে। নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যেতে পারলে বা করে দিতে পারলে একবার, দেন তোমার সাইটোপ্লাজমটা বিভাজন হয় ইজি। ওইটা তোমার ওগুলো আগে থেকে ডুপ্লিকেশন হয়ে থাকে, সংখ্যাগুলো নাম্বারগুলো, তো ওগুলো পদ্ধতিতে আলাদা হয়ে যায়। সাইটোকাইনেসিস প্রসেসটা চাইতে ক্যারোকাইনেসিস প্রসেসটা অনেক জটিল এবং অনেক অনেক একটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী প্রসেস। সো ক্যারোকাইনেসিসটাই হচ্ছে মাইটোসিসের প্রধান প্রসেস। তো আমরা মাইটোসিস বলতে মূলত ক্যারোকাইনেসিসকেই বুঝি। তো এতক্ষণ আমরা যে নিউক্লিয়াস বিভাজনটা দেখালাম, সেখানে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে 46টা করে নিউক্লিয়াস দুইটা কোষ আমরা নিয়ে আসতে পারছি, যেটা হচ্ছে তোমার অপত্য কোষে মাতৃকোষের সমান নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারোকাইনেসিস, ক্যারিওন এই কথাটা হচ্ছে নিউক্লিয়াস, আর সাইটোজেন হলো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আর কিছুই না, যে ক্যারোকাইনেসিস হয়ে যাওয়ার পরে দুইটা তোমার হচ্ছে কি ক্যারোকাইনেসিস আমরা একটু আগে যে দেখলাম, যেটা হচ্ছে যে যে এই যে ধরো যে ক্যারোকাইনেসিস, একটা নিউক্লিয়াস থেকে যখন দুইটা নিউক্লিয়াস হয়ে গেল এবং 92টা ক্রোমোজোম যখন আলাদা আলাদা হয়, এখানে 46টা এখানে 46টা হয়ে গেল, দেন এটা তো একটা কোষের মধ্যে আছে তাই না? তাহলে এই যে কোষটা যদি চিন্তা করি, যেটা হচ্ছে উদ্ভিদ কোষ যদি হয় তাহলে এটা কোষ প্রাচীর। তাহলে এই যে কোষ প্রাচীর, এই যে এখন একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস আছে, তো একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস সাধারণত থাকে না, তো এখানে তখন এই যে কোষ প্রাচীরটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে। হয়ে গেলে তখন আমরা দেখবো যে একটা কোষ থেকে একটা কোষ, দুইটা কোষ সৃষ্টি হবে। তো এই যখন দুইটা কোষটা সৃষ্টি হবে তখন আমরা একটা কোষ থেকে দুইটা কোষ অর্থাৎ কোষ বিভাজিত হইলো এবং সেখানে ক্রোমোজোম সংখ্যাও সমান থাকলো। এই প্রসেসটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন, যেটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তারপর দেখো যে এই প্রক্রিয়ায় বিভক্ত কোষে ক্রোমোজোমের সংখ্যা গত, আকৃতিগত, গুণগত কোনো পরিবর্তন ঘটে না। আমরা বলছি যে মাতৃকোষের যে ক্রোমোজোম থাকে অপত্য কোষের ঠিক সেম গুণাগুণের সংখ্যা দিক থেকে মাতৃকোষে 46টা ছিল, যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে সেখানেও 46টা হবে। আকৃতিগত ভাগ দিয়ে অর্থাৎ তারা আকার আকৃতি দিয়ে একই রকম হবে, এবং গুণগত অর্থাৎ তাদের যে ক্যারেক্টার সে ক্যারেক্টারে কোনো চেঞ্জ ঘটবে না, তাদের বৈশিষ্ট্যে কি কোনো চেঞ্জ ঘটবে না, সংখ্যা থাকে। তারপরে দেখো যে এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবারে বিভাজিত হয়। তো আমরা দেখলাম যে এই যে প্রসেস, এই লাইনটা অনেকেই বোঝে না, যে এই প্রক্রিয়া নিউক্লিয়াসটা আমরা দেখলাম যে ক্রোমোজোমটা কিন্তু যখন ডিএনএটা রেপ্লিকেশন হইলো তখন ক্রোমোজোম কিন্তু ডুপ্লিকেশন হইলো, একবারে বিভাজিত হয়েছে। আবার নিউক্লিয়াসটা যখন আমাদের ক্রোমোজোম 92টা হইলো, হওয়ার ফলে নিউক্লিয়াসটা আমার যখন দুই অংশে ভাগ হয়ে গেল, তো নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম কি হয়েছে একবার ডুপ্লিকেশন বা বিভাজিত হয়েছে। তো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। এবং অন্যভাবে বলা যায় যে কোষ বিভাজন একটি দেহ কোষের, এই যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, দেহ কোষ,
দেহকোষ দেহকোষ মানে সোমাটিক সেলে এই কোষ বিভাজনটা সম্পন্ন হয়ে থাকে। নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম-আকৃতির এবং সমগুণ সম্পন্ন যেটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে, যেটা অপত্য সমন্বিত হয়, সেই কোষ হচ্ছে মাইটোসিস। তো তারপরে কি বলছে, নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান ব্রিলিনি সাইখার এবং নামদানি ক্যারোকাইনেসিস, এগুলো আমরা পড়ছি, এগুলো পড়ে নিবা। তারপর দেখো মাইটোসিস বিভাজন মাতৃকোষের একটি ক্রোমোজোমে সেন্ট্রোমের অমূল্যে 3 অংশে ভাগ হয়ে যায়, এগুলো আমরা পড়ছি। তারপরে এইখানে একটু এখানে দেখো যে মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কোথায় হচ্ছে, হ্যাঁ। তো এটা আমি বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজন এই মাইটোসিস কোষ বিভাজনটা হয় আসলে কোথায়, দেহকোষে। কোথায় বলছে যে এই যে মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে। মাইটোসিস মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে, খুবই ইম্পর্টেন্ট দৈহিক কোষে। যেমন উদ্ভিদের কাণ্ড, তার শাখা প্রশাখা, শীর্ষ, হ্যাঁ, মূলের বধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চল মাইটোসিস হয়ে থাকে। জীবদের সকল অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস প্রক্রিয়ারই হচ্ছে ফল। আমরা জানি যে জননাঙ্গের গঠন এবং এই বৃদ্ধিও মাইটোসিস মাধ্যমে হয়ে থাকে। জননাঙ্গ বলছি আমরা, জননাঙ্গ বলতে আমরা জননকোষ কিন্তু না, আমরা বলছি জননাঙ্গ। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি যেটা যেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি থাকে, হয়ে থাকে। আমরা যত দেহের গঠন বা দেহের স্ট্রাকচারের গঠন বৃদ্ধি এগুলো দেখবো, যেগুলো সব মাইটোসিস কোষ বিভাজন করতেছে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। তো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি মাইটোসিস মাধ্যমে থাকে। আর জননকোষ সৃষ্টি এটা তোমার হয়ে থাকে হচ্ছে যে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এখন আমরা যদি একটু দেখি এই কোষ-চক্র ইন্টারফেস আমরা মাইটোসিস শেষ করার পরে করব। তো এখন আমরা তো নরমালি জানছি যে আসলে মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয়, তাই না? এখন আমরা যদি ধাপ অনুসারে পড়তে চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আসলে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কোষ বিভাজন একটা কন্টিনিউয়াস প্রসেস। কোষ বিভাজনকে আসলে ধাপ অনুসারে বা বিভিন্ন স্টেজে ভাগ করা ঠিক না, তবুও আমরা বোঝার সুবিধার্থে মাইটোসিস কোষ বিভাজনকে যে ক্যারোকাইনেসিস যে ধাপটা আছে সেটাকে আমরা আবার 5টা ধাপে ভাগ করতে পারি। তো মূলত আমরা ক্যারোকাইনেসিস বলতে মাইটোসিসকেই বুঝি। তো কখনো যদি প্রশ্ন আসে যে মাইটোসিসে কয়টা ধাপ, তোমরা বা ক্যারোকাইনেসিসের কয়টা ধাপ, তাহলে সবসময় অ্যান্সার করবা 5টা। মাইটোসিসের ধাপ 5টা, আর মাইটোসিস বলতে পারে ক্যারোকাইনেসিসকে বোঝানো হয়। তো ক্যারোকাইনেসিসের ধাপও 5টা। তো ক্যারোকাইনেসিসের যে ধাপ সেটাই আমরা মাইটোসিসের ধাপটাকে বুঝি। সেই ধাপগুলোর নাম হচ্ছে দেখো প্রোফেজ, তারপরে আছে হচ্ছে প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে যে মেটাফেজ, তারপরে আছে অ্যানাফেজ, তারপরে আছে হচ্ছে টেলোফেজ বা টিলোফেজ। তো আমি যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেসটাই এই ধাপগুলোর মধ্যে হয়ে থাকে। তো আমি একটু সুন্দর করে বলি, একটু শোনো, তারপর আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করব। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা পড়ব প্রোফেজ। তো প্রোফেজ ধাপে এই চিত্রের দিকে খেয়াল করো। এই যে এটা একটা যদি দেহকোষ হয়, সো এটা একটা উদ্ভিদ কোষ দেখানো হয়েছে এখানে, উদ্ভিদের দেহকোষ। তো এখানে সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম না, এটাকে আমরা তখন বলি ক্রোমাটিন তন্তু। অর্থাৎ আমরা তো বললাম যে এখানে থাকে 46টা ক্রোমোজোম। তো যখন একটা কোষ বিশ্রামরত অবস্থায় থাকে বা ইন্টারফেজ দশায় থাকে বা নর্মালি থাকে, কোষ যখন বিভাজনে প্রবেশ করা নাই, বিভাজনরত দশায় বা মাইটোসিসে প্রবেশ করা নাই, তখন সাধারণত এর যে মধ্যে যে 46টা ক্রোমোজোম, সেই 46টা ক্রোমোজোম একসাথে মিলিত হয় বা পাশাপাশি অবস্থান করে, একসাথে মিলিত হয় 46টা ক্রোমোজোম একটা সুতার মতো গঠন। আমি বোঝার সুবিধার জন্য সহজ করে এক্সপ্লেন করতেছি, তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করো। তো ওই একটা অর্থাৎ 46টা ক্রোমোজোম মিলে একটা সুতা তৈরি করে। এই একটা সুতাকে আমরা তখন বলি ক্রোমাটিন তন্তু। এটাকে আমরা তখন বলি ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর মধ্যে আছে 46টা ক্রোমোজোম। কি আছে? 46টা ক্রোমোজোম। এখন এই কোষটা যদি কোষ বিভাজন করতে চাই, তাহলে প্রথম ধাপে যেটা হয় যে এর মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। এই পানি বিয়োজন ঘটায়, অর্থাৎ ডিহাইড্রেশন ঘটে এখানে। তো পানি বিয়োজনের ফলে এই যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলা তখন ধীরে ধীরে মোটা এবং খাটো হতে থাকে এবং সেগুলা টুকরো টুকরো হতে থাকে। অর্থাৎ এর মধ্যে যে 46টা ক্রোমোজোম আছে সেই 46টা ক্রোমোজোম এখানে এই দেখো বের হয়ে আসছে। এখানে 46টা ক্রোমোজোম একসাথে একটা সুতা গ্রহণ করছে, যেটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। এবং কোষ বিভাজনের প্রথম ধাপ প্রোফেজ ধাপে এই যে ক্রোমাটিন তন্তুগুলো পানি বিয়োজনের ফলে খাটো
এবং মোটা হতে থাকে, খাটো এবং মোটা হতে থাকে, এবং এখান থেকে 46টা ক্রোমোজোম বের হয়ে আসে। তো মূলত এটাকে যদি আরো আমরা জটিল করে এক্সপ্লেইন করি, তাহলে আরো বলা যায় যে এইখানে সাধারণত এই যে ক্রোমোজোম যে দেখতেছো না, এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। তো এই হিস্টোন প্রোটিনের ফসফোরাইলেশন হয়, ফসফোরাইলেশন। তো কোনো প্রোটিন যদি ফসফোরাইলেশন হয় তাহলে সেই প্রোটিনটা অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে সাধারণত তোমার যে ক্রোমাটিন তন্তু আছে তার মধ্যে যে হিস্টোন প্রোটিন আছে তার ফসফোরাইলেশন হওয়ার ফলে এখানে ক্রোমাটিন তন্তুগুলো সাধারণত টুকরো টুকরো হয়ে এখানে একটা ক্রোমাটিন তন্তু থেকে 46টা ক্রোমোজোম বের হয়ে আসে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর এই যে আমরা পড়বো যে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তো এইখানে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে ল্যামিনস প্রোটিন, এবং ল্যামিনস প্রোটিনের সাধারণত ফসফোরাইলেট হয়, এবং ফসফোরাইলেট হইলে এই নিউক্লিয়ার মেমব্রেনটা তখন টুকরো টুকরো হয়ে যায় এবং এটা বিলুপ্তি করতে শুরু করে। তোমরা সহজ করেই পড়ি, তাহলে আমরা নর্মালি যেটা জানবো যে এখানে এই সুতাটা, এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা কোষ বিভাজনের বা মাইটোসিসের প্রথম ধাপ প্রোফেজ ধাপে যেটা হয় সেটা হচ্ছে যে সে জল বিয়োজন করতে শুরু করে, ডিহাইড্রেশন হতে শুরু করে, এবং জল বিয়োজন করতে শুরু করলে এর মধ্যে যে 46টা ক্রোমোজোম থাকে সেখানে 46টা ক্রোমোজোম গুলো বের হয়ে আসে, তাতে সুতরাং টুকরো টুকরো হয়। এই সুতোকে টুকরো টুকরো করলে তুমি 46টা ক্রোমোজোম পাবা, এবং জল বিয়োজন করলে এই যে ক্রোমোজোম গুলা এগুলা ধীরে ধীরে খাটো এবং মোটা হতে থাকে। কি বললাম, ধীরে ধীরে খাটো এবং মোটা হতে থাকে, এবং এখান থেকে এখানে জল বিয়োজন প্রসেসটা শুরু হয় এবং এটা মেটাফেজ ভাবে শেষ হয়। তাহলে এখানে আমরা প্রথমে যেটা মনে রাখবো যে লুজ ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের মাধ্যমে মোটা এবং খাটো হতে শুরু করে, এবং ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমোজোমে পরিণত হয়। এবং যখন ক্রোমাটিন তন্তুগুলা এই যে ক্রোমোজোমে পরিণত হয় তখনই কেবলমাত্র মাইক্রোস্কোপের নিচে বিশেষ সংযোগ পদ্ধতিতে এই ক্রোমোজোমগুলা দৃষ্টিগোচর হয়। এবং তোমার হচ্ছে যে বিভাজনরত অবস্থা ছাড়া কখনোই তুমি মাইক্রোস্কোপের নিচে এই ক্রোমোজোমগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে পাবা না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ক্রোমোজোমগুলা আমরা যেটা একটু আগে দেখাইছিলাম যে এই ক্রোমোজোমগুলোর মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএ গুলো কি হবে, রেপ্লিকেশন হওয়া শুরু করবে, তাই না? এইখানে চিত্রটা ওইভাবে দেওয়া নাই। আচ্ছা, তো এইখানে দেখো রেপ্লিকেশন শুরু করবে। তো এখানে যে ক্রোমোজোম গুলো আছে সেটা সেন্ট্রোমিয়ার ব্যতীত, কি ব্যতীত, যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর, এখানে কিন্তু এই একটা সুতা, এটা কিন্তু একটা ক্রোমাটিড, আবার এই যে পাশে একটা সুতা, এটা একটা ক্রোমাটিড। তো সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর একটা ক্রোমোজোম, মানে অনুদৈর্ঘ্য বরাবর 2টা করে ক্রোমাটিড তৈরি করবে। তখন সেটাকে আমরা বলতে পারি ওয়ান ক্রোমোজোম উইথ 2 ক্রোমাটিড, মানে ক্রোমোজোম সংখ্যা বাড়ে নাই কিন্তু ক্রোমাটিডের সংখ্যা বাড়ছে, ওয়ান ক্রোমোজোম 2টা করে ক্রোমাটিড তৈরি করলো। এটা হচ্ছে আমার 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই যে নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, আবার এই যে দেখো মাঝখানে নিউক্লিওলাস, তো এগুলোর বিলুপ্তি ঘটা শুরু করবে। এই যে বললাম যে বিভিন্ন ধরনের প্রোটিন ফসফোরিলেশনের ফলে এগুলো বিলুপ্তি ঘটা শুরু করে। এখানে যেমন হিস্টোন প্রোটিনটার ফসফোরিলেশন হয়, এখানে ল্যামিনস প্রোটিন। তো আমরা মনে রাখবো কি এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর বিলুপ্ত হতে শুরু করে, এখানে আমরা মনে রাখবো শুরু করে, এবং প্রোমেটাফেজ ধাপে আমরা এগুলোকে বিলুপ্ত করে দিব। যদিও হায়ার লেভেলের বইয়ে প্রোমেটাফেজ বলে কোনো ধাপ নাই, প্রোফেজের পরে মেটাফেজ আসে। তো আমরা এইভাবে যে আবুল হাসান স্যারের বই যেভাবে লেখা আছে এইভাবে পড়বো। তাহলে হচ্ছে যে এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হতে শুরু করে। এটা হচ্ছে আমার 4 নম্বর ধাপ। তারপরে 5 নম্বর আমি যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে যে এই প্রোফেজ ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই কয়টা কথা এখানে তুমি মনে রাখলেই হবে। তাহলে আমরা প্রথম থেকে কি বললাম, প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর কথা যে এই যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুটা এখানে যে হিস্টোন প্রোটিন থাকে সেই হিস্টোন প্রোটিনের ফসফোরিলেশনের ফলে ক্রোমাটিন তন্তুগুলো টুকরো টুকরো হয়ে 46টা ক্রোমোজোম হিসেবে আত্মপ্রকাশ করে। 2 নম্বর কথা হচ্ছে যে এই ক্রোমোজোমগুলা ক্রমাগত, প্রথম এগুলো খুব সরু এবং লম্বা থাকে, ক্রমাগত জল বিয়োজনের ফলে খাটো এবং মোটা হতে থাকে। 3 নম্বর কথা হচ্ছে যে এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলো বিলুপ্ত হতে শুরু করে। 4 নম্বর কথা হচ্ছে যে এখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো অনুদৈর্ঘ্য বরাবর লম্বালম্বিভাবে একটা ডাইরেক্ট এখানে দেখাইছে যে একটা ক্রোমোজোম থেকে 2টা, অর্থাৎ ওয়ান ক্রোমোজোম উইথ 2 ক্রোমাটিড, অর্থাৎ ক্রোমোজোমগুলো অনুদৈর্ঘ্য বরাবর 2টা ক্রোমাটিড তৈরি করে। 5 নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে এই প্রোফেজ ধাপটা হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর প্রোফেজ ধাপের পর আমরা দেখো প্রোমেটাফেজ ধাপে আসবো। এই যে ধাপ, এই ধাপে যে কাজটা হবে, এই ধাপে কিছুই না, এই ধাপটা দেখো, এই যে এখানে ওই ধাপের জিনিসগুলো দেখাইছে যে এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করছে, এই যে নিউক্লিয়াসটা বিলুপ্ত হতে শুরু করছে, হ্যাঁ, এখানে দেখা ভালো করে বুঝতে পারতেছে এই যে সেন্ট্রোমিয়ার, এবং এই যে দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো অনুদৈর্ঘ্য বরাবর একটা থেকে 2টা ক্রোমাটিড, অর্থাৎ আমরা যদি একটু এই যে এইটা হচ্ছে ওয়ান ক্রোমোজোম,
উইথ ওয়ান ক্রোমাটিড বা ওয়ান ক্রোমোজোম উইথ সিঙ্গেল স্ট্রাকচার, এরকম ক্রোমোজোম ছিল একবারে, যে বিশ্রামরত অবস্থায় বা ইন্টারফেজে বা নর্মাল একটা কোষে এরকম ক্রোমোজোম থাকে। কিন্তু প্রোফেজ ধাপে কি হয়েছে, প্রোফেজ ধাপে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ক্রোমোজোমটা, এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত এইভাবে ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড, অর্থাৎ এইখানে কিন্তু এটা ক্রোমোজোম সংখ্যা কিন্তু এইটা ওয়ান ক্রোমোজোম উইথ ওয়ান ক্রোমাটিড বা ওয়ান ক্রোমোজোম উইথ সিঙ্গেল স্ট্রাকচার, এইটাও একটাই ক্রোমোজোম, ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড এবং এইটা একটা ক্রোমাটিড, বা ওয়ান ক্রোমোজোম উইথ ডাবল স্ট্রাকচার বলা হয়, কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান আছে। এইভাবে ভাগ হয়ে যায় দুইটা ক্রোমোজোম। কেন ভাগ হয়? কারণ ওই যে বললাম যে এস ধাপে বা সিনথেসিস ধাপে যেটা কোষ চক্রের, সেখানে কিন্তু ডিএনএটা রেপ্লিকেশন হয়, এখানে ডাবল ডিএনএ ছিল, সেই দুইটা ডিএনএটাকে এখানে তোমার একটা কোষের মধ্যে এইরকম একটা ডিএনএ, এর মধ্যে আর একটা এরকম ডিএনএ থাকে। তো এই দুইটা ডিএনএটাকে এই দুইটা ক্রোমোজোমের মধ্যে দিয়ে পাঠানোর জন্য, ভাগ করে দেওয়ার জন্য এখানে তোমার হচ্ছে গেল ক্রোমোজোমটা দুইটা অংশে ভাগ হইলো। এবং আমরা দেখবো যে একটা পর্যায়ে, শেষ পর্যায়ে যে টেলোফেজ পর্যায়ে যে দেখবো যে অ্যানাফেজ পর্যায়ে দেখবো যে এই জিনিসটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে, এবং এখানে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হবে, এবং একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হলে 46টা ক্রোমোজোম থাকে মোট, 46 থেকে 92টা ক্রোমোজোম তৈরি হবে। তো যাই হোক, তাহলে এইটা আমাদের মেন থিম। তাহলে আমরা এখন দেখবো যে এই প্রসেসটা কিভাবে হচ্ছে, সেটাই আসলে এখানে দেখার বিষয়। তো এই যে প্রোমেটাফেজ ধাপ যেটা আছে, সেই প্রোমেটাফেজ ধাপে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে মাকুযন্ত্র তৈরি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মাকুযন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। হ্যাঁ, তাহলে এই যে এখানে দেখো, এগুলো হচ্ছে আমার সেই ক্রোমোজোম। তো এখানে এখানে উদ্ভিদ কোষ দেখানো হয়েছে। প্রাণী কোষের ক্ষেত্রে এইখানে একটা সেন্ট্রিওল এবং এই মেরুতে, অর্থাৎ দুই মেরুতে দুইটা সেন্ট্রাল গমন করে, দুই মেরুতে সেন্ট্রাল দ্বয় গমন করে, এবং তারপর থেকে এখানে মাইক্রোটিউবুলস প্রোটিন দেখো পরস্পর সজ্জিত হয়, এটা এক ধরনের প্রোটিন, ফাইবার প্রোটিন। তো এই যে প্রোটিনগুলো পরস্পর সজ্জিত হয় এবং সজ্জিত হয়ে একটা যন্ত্র তৈরি করছে, এই অ্যাপারেটাসটাকে আমরা বলতেছি স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকুযন্ত্র। এবং যখন স্পিন্ডল অ্যাপারেটাস মাকুযন্ত্র, যেটা মাইক্রোটিউবুলস প্রোটিন দ্বারা তৈরি হয়, তখন এর মধ্যে, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো ছিল, সেই ক্রোমোজোমগুলা দৌড়াদৌড়ি করে একবার এখান থেকে ধরো যে দেখো স্পিন্ডল অ্যাপারেটাসে যে মাইক্রোটিউবুলস প্রোটিন আছে, যে ফাইবারগুলো আছে, সেই ফাইবারগুলোর সাথে যুক্ত হয়, ফাইবারগুলোর সাথে কি আছে, যুক্ত হয়। তখন এই স্পিন্ডল যন্ত্র, এই পুরোটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্র, এবং এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে বা যে ফাইবারগুলোর সাথে এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয়েছে, সেই ফাইবারগুলোকে আমরা বলি আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার, আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ধরো যে একটা আকর্ষণের কারণে এগুলো এসে যুক্ত হয়েছে এখানে, এটাকে আমরা বলি আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার, বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এভাবে যুক্ত হয়। তো এখন যখন এরা এইখান থেকে, এই যখন এই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার ফলে স্পিন্ডল ফাইবার সাথে যখন যুক্ত হতে যায়, তখন এটা খুব পাড়াপাড়ি বা ধরো যে একটা দৌড়াদৌড়ি অবস্থা, হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে যুক্ত হয়, এবং মনে হয় যে তখন তারা ডান্স করতেছে বা নৃত্য করতেছে। তো এইটাকে এই জন্য ক্রোমোজোমিয়াল নৃত্য, বা ক্রোমাটিড ড্যান্সও বলা হয় অনেক সময়। তো এটা তোমার এমসিকিউ আসতে পারে যে ক্রোমোজোম নৃত্য কোন দশায় বা কোন ফেজে দেখা যায়। তো অ্যান্সারটা হবে প্রোমেটাফেজ ধাপে। এবং এখানে এই যে যখন এখানে স্পিন্ডল ফাইবারটা তৈরি হইলে, যে স্পিন্ডল ফাইবারগুলো তৈরি হইলো স্পিন্ডল যন্ত্রের, তখন এই মাঝখানে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলো খুব দৌড়াদৌড়ি করে যে তোমার এই যে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হচ্ছে। এবং যে স্পিন্ডল ফাইবারের সাথে সব স্পিন্ডল ফাইবারের সাথে কিন্তু ক্রোমোজোম যুক্ত হয় না, যে স্পিন্ডল ফাইবারের সাথে সাধারণত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয়, সেই স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার। কি বলি? ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। যুক্ত হওয়ার ফলে তারপরে এই যে ক্রোমোজোমগুলো, এগুলো আসলে ডান্স করতে করতেই তোমার যে কোনো জায়গায় যুক্ত হতে পারে এগুলো স্পিন্ডল ফাইবারে, এগুলো বিষুবীয় অঞ্চলে বড় বড়, অর্থাৎ এই যে মাঝখানের অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অঞ্চল আমরা বলি কি বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে রাস্তা থাকবে এবং সেটা আমরা মেটাফেজ ধাপে প্রবেশ করব। তাহলে এটা হচ্ছে আমার প্রোমেটাফেজ ধাপ। তাহলে প্রোমেটাফেজ ধাপে আমরা যে কথাগুলো মনে রাখবো সেগুলো হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকুযন্ত্রের সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলগুলো দুই মেরুতে গমন করে এবং সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুলস প্রোটিন সজ্জিত হয় স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো সেন্ট্রিওল থাকে না, সেক্ষেত্রে মাইক্রোটিউবুলসগুলো সজ্জিত হয় এবং স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার স্পিন্ডল যন্ত্র তৈরি করে এবং স্পিন্ডল ফাইবার তৈরি করে। তারপরে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার পরে ক্রোমোজোমগুলো দৌড়াদৌড়ি শুরু করে এবং স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার জন্য, এবং প্রত্যেকটা ক্রোমোজোমে একটি করে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, এবং যে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হয় সেই স্পিন্ডল তন্তুটাকে আমরা বলি হচ্ছে কি ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। হ্যাঁ,
এবং আমরা এই ধাপে বলবো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং যে নিউক্লিওলাস, এটা সম্পূর্ণ বিলুপ্তি ঘটে হচ্ছে আমার প্রোমেটাফেজ ধাপে। এবং প্রোমেটাফেজ কথাটা হচ্ছে যে মেটাফেজের প্রো মানে আগে এবং মেটাফেজ মানে মেটাফেজের আগের ধাপ, সেটা আমরা বলি মেটাফেজ। তাহলে এখানে এই কথাগুলোই বলা আছে। তারপরে আমরা দেখো মেটাফেজ ধাপ, 3 নম্বর ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মেটাফেজ ধাপ খুবই ইজি, এবং এইখানে আমরা যে কথাটা মনে রাখতে পারবো সেটা হচ্ছে যে মেটাফেজ ধাপে আমরা যে প্রোফেজ ধাপে জল বিয়োজনটা শুরু করছিলাম, এইখানে এই জল বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হতে শুরু করছে। তো এইখানে জল বিয়োজনটা চলতেই ছিল কন্টিনিউয়াস। কিন্তু এই যে মেটাফেজ এই মেটাফেজ ধাপে এসে ক্রোমোজোম গুলা জল বিয়োজন বা ডিহাইড্রেশন প্রসেসটা শেষ হয়, ইন্ড হয়। তো এইখানে ক্রোমোজোম গুলা জল বিয়োজন শেষ হয়। তো জল বিয়োজন শেষ যখন হয়ে যাচ্ছে, তাহলে এখানে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হবে। আমরা বলছি জল বিয়োজন করলে ক্রোমোজোম গুলো খাটো হয় এবং মোটা হয়। এটা প্রোফেজ ধাপে শুরু হয়েছিল এবং শেষ হবে মেটাফেজ ধাপে এসে। তাহলে মেটাফেজ ধাপে এসে জল বিয়োজন শেষ হবে, তার মানে কি এই ধাপে সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা পাওয়া যাবে ক্রোমোজোম গুলা, কারণ সব জল এখান থেকে ম্যাক্সিমাম মানে জল বিয়োজন যেটা হওয়ার সেটা এই ধাপে এসে শেষ হয়ে গেছে, ইন্ড। তো এখানে আমরা দেখবো যে জল বিয়োজন শেষ হয় এই ধাপে এবং শুরু হয়েছিল কোথায়, প্রোফেজ ধাপ। এই জন্য এখানে আমরা যে ক্রোমোজোম গুলো পাবো সেটা হচ্ছে সবচেয়ে খাটো পাবো এবং সবচেয়ে মোটা পাবো। এবং এখানে প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো এই যে স্পিন্ডল ফাইবারে যেখানে সেখানে যুক্ত হয়েছিল যে কোনো অঞ্চল বরাবর, কিন্তু এই মেটাফেজ ধাপে সমগ্র ক্রোমোজোম যাই যেখানে থাকুক না কেন সব এই যে এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর প্ল্যান, হ্যাঁ, এই যে বিষুবীয় অঞ্চল ইকুয়েটর প্ল্যান, এই অঞ্চল বরাবর এসে ক্রোমোজোম গুলো অবস্থান করে। এটাই হচ্ছে মেটাফেজ ধাপের প্রধান বৈশিষ্ট্য, যে মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো হয় এবং মোটা হয় এবং ক্রোমোজোম গুলা তোমার বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। তারপরে আমরা যে ধাপটা দেখবো, তাহলে আমরা এটা দেখলাম, এটা হচ্ছে মেটাফেজ ধাপ। তারপরে আমরা আসে হচ্ছে মেটাফেজের পরে, এখানে এই কথাগুলো বলা হয়েছে। হুম, আমরা পরে পড়বো। তারপরে থাকে অ্যানাফেজ বা গতি পর্যায় যেটা। তো এই অ্যানাফেজ ধাপে যে কাজটা হয় সেটা হচ্ছে এই যে অ্যানাফেজ ধাপ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে এইখানে স্পিন্ডল ফাইবার গুলা প্রোমেটাফেজ ধাপে যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হচ্ছিল, সেন্ট্রোমিয়ার গুলোর সাথে, তখন সাধারণত এই সেন্ট্রোমিয়ারের চারদিক দিয়ে তোমার একটা প্রোটিন থাকে, তার নাম কাইনোটেকর প্রোটিন। এবং এই যে এই স্পিন্ডল ফাইবার গুলা ওই ক্রোমোজোমের কাইনোটেকর প্রোটিনের সাথে যুক্ত হয়। এই কথা একটু মাথায় রাখো, কাইনোটেকর প্রোটিন, চারদিক দিয়ে যে প্রোটিন থাকে তার নাম কাইনোটেকর, এবং কাইনোটেকর প্রোটিনের সাথে স্পিন্ডল ফাইবার যুক্ত হয়। তো অ্যানাফেজ ধাপে যে কাজটা হয় সেটা হচ্ছে যে এখন আমরা যে প্রোফেজ ধাপে যে দেখলাম ক্রোমোজোম গুলো চলে আসছে মাঝখান বরাবর, এখন অ্যানাফেজ ধাপে যদি আমি তোমাকে নর্মালি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এটা ধরলাম যে সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, এবং এইটা হচ্ছে তোমার, এটা কিন্তু প্রোফেজ ধাপে এরকম ওয়ান ক্রোমোজোম সংখ্যা 46টাই আছে, কিন্তু সব ক্রোমোজোম কেমন হয়ে গেছে, ডাবল স্ট্রাকচার এরকম, ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড, হ্যাঁ। এটা হচ্ছে আমার মাঝখানে সেন্ট্রোমিয়ার। এখানে আর একটা দেখাই, এটা হচ্ছে ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড। এখন এই যে এই মেরুর দিকে আর এই মেরুর দিকে এদিকে তৈরি হয়েছে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যন্ত্র। এদিকে পানি সাথে সেন্ট্রাল থাকে আর এদিকেও একটা সেন্ট্রাল থাকে, এটা হচ্ছে দুইটা মেরু। দেন এইদিকে যে স্পিন্ডল ফাইবারটা আছে সেইটা এই যে কাইনেটিক প্রোটিন সে যুক্ত, এদিকের যে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত। দেন এইটা এই বরাবর, অর্থাৎ এই যে মাইক্রোটিউবুলস প্রোটিন যেটা স্পিন্ডল ফাইবার বলতেছি আমরা, সেই স্পিন্ডল ফাইবারটা এই ক্রোমোজোমের এই টুকরাটাকে, অর্থাৎ এই যেটা হচ্ছে ওয়ান ক্রোমোজোম উইথ টু ক্রোমাটিড। এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু তোমার অ্যানাফেজ ধাপ পর্যন্ত, মেটাফেজ ধাপ পর্যন্ত তোমার হচ্ছে 46-এ থাকেই। তো বইয়ে বলা হয়েছে মেটাফেজ ধাপের শেষের দিকে, আবার অনেক বই বলা হয়েছে যে অ্যানাফেজ ধাপে প্রথমে। তখন এই যে স্পিন্ডল ফাইবার বা যেটা মাইক্রোটিউবুলস, এই যে এই ক্রোমোজোমের যে খণ্ডটা অর্থাৎ ক্রোমাটিডটাকে এই মেরু বরাবর টান দেয়, আর এদিককার যে মাইক্রোটিউবুল সেটাকে এইভাবে টান দেয়। এখন এখানে এটা আছে তোমার কি সেন্ট্রোমিয়ার, তাই না? তো এখন এটাকে ধরে যদি এই বরাবর টান দেয়, তাহলে এটাই, আর এই অঞ্চলে টান দেয়, তাহলে এরকম যে 46টা ক্রোমোজোম এই বরাবর ধরলাম যে আমি, এটা হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল, তাই না? বিষুবীয় অঞ্চল বরাবর কয়টা ক্রোমোজোম আছে, 46টা, এবং সব 46টা ক্রোমোজোম আছে ডাবল স্ট্রাকচারে, এরকম 46টা, একটা দুইটা এরকম 46টা আছে, এবং সবাই আছে এরকম ডাবল স্ট্রাকচারে। এখন এই মেরু বরাবর যখন দিকে টান দিবে, তখন এই দিকে 46টা এখান থেকে যদি ভেঙে যায়, এই একটা ক্রোমোজোম ভাঙলে দুইটা ক্রোমোজোম তৈরি হবে এক কথায়।
সহজ কথা কি, এখানে একটা ক্রোমোজোম যদি ভাঙে তো দুইটা ক্রোমোজোম তৈরি হবে। তাহলে এইখানে যদি 46টা ক্রোমোজোম ভাঙে তাহলে 92টা ক্রোমোজোম তৈরি হবে। তাহলে এইখানে এদিকে এই মেরুর দিকে যে মাইক্রোটিউবুলস বা স্পিন্ডল ফাইবারগুলো আছে, সেই স্পিন্ডল ফাইবারগুলো একটা করে ক্রোমোজোম এদিকে যদি টান দেয় ধরো, তাহলে এই দিকে তোমার একটা ক্রোমোজোম চলে যাবে। আবার এই মাইক্রোটিউবুল যদি একে এই ক্রোমাটিডটাকে এদিকে টান দেয় তাহলে তোমার এই মেরুতে আবার আরেকটা ক্রোমোজোম চলে আসবে। ঠিক এটার ক্ষেত্রেও সেম। এই ক্ষেত্রে যদি এই মাইক্রোটিউবুল স্পুরিনটা এই মেরুর দিকে অর্থাৎ এই মেরুর দিকে যদি টান দেয় তাহলে এদিকে আমার একটা ক্রোমোজোম চলে যাবে, আবার এদিকে আসলে আমার এদিকে আরেকটা ক্রোমোজোম চলে আসবে। এই যে একটা ক্রোমোজোম আসলো। তার মানে এরকম এখানে যে 46টা ক্রোমোজোম থাকবে তার 46টা ক্রোমোজোম এদিকে যাবে 46টা, এদিকে যাবে 46টা, মোট 92টা ক্রোমোজোম তৈরি হবে অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে মোট 92টা ক্রোমোজোম তৈরি হবে একটা নিউক্লিয়াসের মধ্যে। তো এইটাকে আমরা এখানে দেখি একটু। এই যে মেটাফেজ ধাপে দেখো, তাহলে সব কিন্তু ওয়ান ক্রোমোজোম ওই ডাবল স্ট্রাকচার। ক্রোমোজোম সংখ্যা 46টাই আছে, তো সব ক্রোমোজোম ডাবল স্ট্রাকচারে আছে। ক্রোমোজোম সংখ্যা নির্ধারিত হয়, মনে রাখবা সারা জীবনের জন্য, যে সাধারণত সেন্ট্রোমেরের নাম্বারের উপরে। মানে সেন্ট্রোমের একটা আছে না, তার মানে এটা কিন্তু একটাই ক্রোমোজোম, এইটা একটাই ক্রোমোজোম। এবং 46টা ক্রোমোজোম আছে, কিন্তু দেখো সব ক্রোমোজোম ডাবল স্ট্রাকচার বা দুইটা ক্রোমাটিড আছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা একটাই, কারণ ক্রোমোজোম সংখ্যা নির্ধারিত হয় সেন্ট্রোমেরের নাম্বারের উপরে। দেখো এই যে ক্রোমোজোমগুলো এখন দুই মেরুতে, অর্থাৎ এই যে এখান থেকে একটা এদিকে যাবে একটা এদিকে আসবে, এখান থেকে একটা ওইদিকে যাবে একটা এদিকে যাবে, যে এখানে দেখাইছি আমরা। এই যে দেখো এখানে এই বরাবর ছিল তোমার হচ্ছে এই বরাবর তোমার এই বরাবর ছিল তোমার হচ্ছে এই যে ইকুয়েটর প্ল্যান বা মিশন ছিল 46টা ক্রোমোজোম এবং সব ডাবল সেল ছিল। এইদিকে তোমার চলে গেল ভাগ হয়ে 46টা, এদিকে ভাগ গেল 46টা। তাতে সেন্ট্রোমিয়ারটারও বিভক্তি ঘটলো, সেন্ট্রোমিয়ার একটা সেন্ট্রোমিয়ার দুইটা সেন্ট্রোমিয়ার পরিণত হইলো। এবং যখন এরা আলাদা সেন্ট্রোমিয়ার পাইলো, যেখানে একটা সেন্ট্রোমিয়ার এখানে একটা সেন্ট্রোমিয়ার, তখন এটা স্বতন্ত্র একটা ক্রোমোজোম। অর্থাৎ এইখানে আমি বুঝাইতে পারছি কিনা জানি না, এইখানে তোমার হচ্ছে যে মোট এখানে ছিল 46টা ক্রোমোজোম, কিন্তু যখন এটা মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটা ভাগ হইলো বা আলাদা স্বতন্ত্র করে সেন্ট্রোমিয়ার তৈরি হইলো, হওয়ার ফলে এখানে 46টা থেকে মোট 92টা ক্রোমোজোম তৈরি হলো। এখানে মোট 92টা ক্রোমোজোম তৈরি হলো এবং এই মেরুর দিকে 46টা, এই মেরুর দিকে 46টা ক্রোমোজোম চলে আসলো। এবং মেরুর কাছাকাছি যখন পৌঁছে যাবে তখন আমাদের অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে, অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে এবং টেলোফেজ ধাপের শুরু হয়। তাহলে অ্যানাফেজ ধাপে আমরা তাহলে যে জিনিসগুলো মনে রাখবো, যেটা হচ্ছে প্রথম কথা যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড দুইটা আছে, সেই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটা কাইনেটিক যে প্রোটিনটা আছে, সেই কাইনেটিক প্রোটিন বা সেন্ট্রোমিয়ার সেইখানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে অপত্য ক্রোমোজোমগুলি দুই মেরুর দিকে যাত্রা শুরু করে। এবং এই অপত্য ক্রোমোজোম যাত্রা শুরুর সময় সাধারণত যেগুলো বিভিন্ন আকৃতির, যে এল ভি আই আকৃতির হতে পারে, সেটা ক্রোমোজোমের গঠনের উপর ভিত্তি করা হয়। তো সাধারণত যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো আর একটু চেষ্টা করো, যে মেটাসেন্ট্রিক যদি ক্রোমোজোম হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সাধারণত ক্রোমোজোম কয়েক প্রকার হতে পারে। তার মধ্যে দেখো মেটাসেন্ট্রিক যে ক্রোমোজোমটা, এইটা যেটা হয় সেটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা এই ক্রোমোজোমের মাঝখানে থাকে, অর্থাৎ দুইটা বাহু তার কি হয় সমান হয়, এটাকে আমরা বলতে পারি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তো এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে যে যখন এইটাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটাকে স্পিন্ডল ফাইবার বা যেটা আমরা বলি কাইনেটোকোর প্রোটিন ধরে টান দেয়, হ্যাঁ এই ধরলাম যে কাইনেটোকোর প্রোটিন ধরো এই দিকে টান দিচ্ছে, তখন এই জিনিসটা এই যে এইরকম ভি আকৃতির শেপ গঠন করে। আর সাবমেটাসেন্ট্রিক যদি হয় তাহলে সেটা হয় হচ্ছে যে এল আকৃতির, যে অ্যাক্রোসেন্ট্রির ক্ষেত্রে, আর টেলিসেন্ট্রির ক্ষেত্রে হয় আই। এই কথাগুলো একটু এমসিকিউতে মনে রাখতে পারো। এবং এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে। তাহলে যাত্রা শুরুর সময় সেন্ট্রোমিয়ারগুলি এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে যাত্রা শুরুর সময় যে সেন্ট্রোমিয়ারগুলো আছে, এই দেখো যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের, এগুলো থাকে তোমার কি মেরুর দিকে থাকে, সামনের দিকে থাকে, এগুলো হচ্ছে ড্রাইভার, এগুলো হচ্ছে ড্রাইভার, এ থাকে সামনের দিকে, এবং বাহুগুলি থাকে পিছনের দিকে। বাহুগুলি থাকে কোন দিকে?
পিছনের দিকে থাকে। এবং এখানে আমাদের অ্যানাফেজ ধাপের সমাপ্তি। তারপর আমরা দেখবো যে 5 নম্বর যে ধাপটা সেটা হচ্ছে কি টেলোফেজ। তো টেলোফেজ হচ্ছে আমরা জানি যে ক্যারোকাইনেসিসের শেষ ধাপ বা মাইটোসিসের শেষ ধাপ বলতে পারো বা অন্তঃপর্যায়। তো টেলোফেজ ধাপে যেটা হয় এটা হচ্ছে প্রোফেজ ধাপের বিপরীত। তো প্রোফেজ ধাপে যা যা ঘটছিল এখানে তার বিপরীতগুলো লিখে দিবা তাহলেই হবে। এখানে যে কাজটা হয় দেখো, এখানে এই পাশে 46 ক্রোমোজোম চলে আসলো এই মেরুতে এবং এই মেরুতে 46 ক্রোমোজোম চলে আসলো। আসার পরে এইখানে যে প্রোফেজ ধাপের শুরুতে আমাদের কি হচ্ছিল, নিউক্লিয়াস মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করছিল এবং প্রোমেটাফেজ ধাপে সে সম্পূর্ণ বিলুপ্তি ঘটছিল। এইখানে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে বা নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব ঘটবে। আচ্ছা, আর ওইখানে নিউক্লিয়াসটা বিলুপ্ত শুরু করেছিল, এখানে দেখো নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে, এবং এখানে যে স্পিন্ডল যে যন্ত্রটা বা স্পিন্ডল যে ফাইবারটা সেটা টেলোফেজ ধাপে বিলুপ্ত হওয়া শুরু করে, এখানেও পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবারটা। তারপরে এই যে ক্রোমোজোমের মধ্যে হচ্ছে 46টা, এর মধ্যে 46টা, কিন্তু একটা কোষ থেকে একটা মাতৃকোষে দুইটা কোষ তৈরি হয়েছে। এবং এই যে ক্রোমোজোমগুলা এগুলো আবার কি করতে পারে, জল যোজন বা রিহাইড্রেশন। তাহলে প্রোফেজ ধাপে হচ্ছে ডিহাইড্রেশন, এখানে হবে কি রিহাইড্রেশন। জল যোজনের ফলে এইগুলো আবার কি থাকবে, চিকন সরু মোটাতে থাকবে এবং এইখানে 46টা ক্রোমোজোম মিলা একটা সুতার মতো একটা গঠন তৈরি করবে, তখন তাকে আমরা বলতে পারি ক্রোমাটিন তন্তু। এখানেও একটা সুতার মতো গঠন তৈরি করবে, তখন তাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। এবং এই টেলোফেজ ধাপে অর্থাৎ প্রোফেজ ধাপের পুরো বিপরীত, অর্থাৎ আমরা দেখবো যে একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে। ক্যারোকাইনেসিসের শেষ ধাপ হচ্ছে টেলোফেজ ধাপ। দেন পরবর্তী ধাপ হচ্ছে আমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কিছুই না, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরির মাধ্যমে যে সেল ওয়ালটা আছে সেই সেল ওয়ালটা ডিভাইডেড হবে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত যে প্লাজমা মেমব্রেনটা আছে সেটা ভিতরের দিকে ঢুকে যায় এবং একটা কোষে দুইটা কোষ তৈরি করে। এটাও তো ইম্পর্টেন্ট না। এই দেখো, একটা কোষ থেকে মাঝখানে কোষ প্লেট বা কোষ প্রাচীর তৈরির মাধ্যমে একটা কোষ থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোষ তৈরি হয়ে গেল, এবং সাথে সাথে আমাদের মাইটোসিস প্রক্রিয়ারও শেষ ঘটলো। এবং এইভাবে প্রতিনিয়ত আমাদের যে দেহ কোষ আছে সেই দেহ কোষে আমরা একবারে জাইগোট থেকে শুরু করে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আমাদের এইভাবে প্রতিনিয়ত আমাদের কোষগুলো বিভাজিত চলছে, এবং আমরা কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেহে, এবং সাথে সাথে আমাদের যে দৈহিক বৃদ্ধি সেটাও সম্পূর্ণ হচ্ছে। এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, সকল জীবের ক্ষেত্রে এটা সম্পূর্ণ। তো আমি প্রথম থেকে আর একটু জাস্ট রিভিশন তোমাদের একটু দিয়ে দিই, তাহলে আমাদের মাইটোসিস শেষ হয়ে যাবে এবং আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি যে তোমরা যদি কোথাও আমার কথা বুঝতে সমস্যা হয় পজ করে ভিডিওগুলো দেখবা, এবং সাইটোকাইনেসিস নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো।